ইরানের সামরিক ব্যবস্থায় একটা বড় পরিবর্তন দেখতে পাচ্ছি। আসলে এটা কি তাদের কৌশল নাকি অন্য কিছু মনে হচ্ছে আপনার কাছে? বড় পরিবর্তন বলতে অনেক কিছু পরিবর্তন হয়েছে ইরানের। এখন আপনি জানেন যে তাদের সুপ্রিম সিকিউরিটি কাউন্সিল, যেটাকে আমরা বলি নিরাপত্তা পরিষদে নতুনভাবে যুক্ত হয়েছে মহসেন রেজাই। মহসিন রাজাইটা যদি আপনি বলতে চান যে শুধু এই পোস্টটা না, তাদের আইআরজিসির হেডের পরিবর্তন হয়েছে, নৌবাহিনী আইআরজিসি যে নৌবাহিনী শাখা সেটার পরিবর্তন হয়েছে, অনেক জায়গায় আপনার পরিবর্তন চলে আসছে। এখন আমি একটা জিনিস দিয়ে আপনাকে শুরু করি। বাংলাদেশে যদি আমরা বর্তমান সরকার কাঠামোর দিকে চিন্তা করি, তাহলে বাংলাদেশের সরকার কাঠামোতে এখন তারেক রহমান সাহেব হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী। ধরেন প্রধানমন্ত্রীর পর প্রভাবশালী হিসেবে আপনার এই কাকে ধরবেন? আমরা মির্জা ফখরুলকে ধরবো। মির্জা ফখরুলের পর যদি ধরি তাহলে হচ্ছে বর্তমান যে স্পিকার হাফিজ সাহেব, তারপরে আছে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব, তারপর আছে আপনার এই অর্থমন্ত্রী আমির খুরশি মাহমুদ চৌধুরী। এরা সবাই তো প্রভাবশালী। এখন যদি হঠাৎ করে আপনি চিন্তা করেন যে এই প্রভাবশালীদের বাদ দিয়ে টোটাল ইরানের ব্যবস্থাটা আলোচনা করতেছে শুধু একজন পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে, আব্বাস আরাকচি। আপনি যদি খুব বেশি ইরানকে ইস্যু নিয়ে কাজ করে দেখেন, তাহলে কিন্তু একেবারে আলোচনার শীর্ষে আছে আব্বাস আরাকচি, একজন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সে ছিল। তার মানে আমাদের এই সব সিরিয়াল বাদ দিয়ে আমরা ডক্টর খলিলুর রহমান অথবা শামা ওবায়েদ তাদেরকে নিয়ে আলোচনা করতেছি। ব্যাপারটা এরকম আমাদের কাছে মনে হচ্ছে। আপনি যদি আরও গভীরে যান, এই যে চেঞ্জ হয়েছে ইরানের যে সামরিক ব্যবস্থায়, এই চেঞ্জের দুইটা বার্তা আছে। প্রথম বার্তা হচ্ছে যে এত বড় বড় প্রভাবশালী ব্যক্তিত্ব যারা ইরানের আছে, তারা কিন্তু অনেকেই আড়ালে আবডালে পড়ে গেছে দুইজন ব্যক্তির জন্য। তিনজন ব্যক্তি আমাদের আলোচনার মধ্যে আসে, আব্বাস আরাকচি, মাসুদ পেজেশকিয়ান, আর হচ্ছে বাগের গালিবাফ যে স্পিকার। কিন্তু এই তিনজনের চেয়ে আরও প্রভাবশালী আরও ব্যক্তিরা আছে, যাদের একজনের নাম হচ্ছে বাহিদি এবং আরেকজনের নাম হচ্ছে মহসিন রাজাই। মহসিন রাজাই হচ্ছে এমন একজন ব্যক্তিত্ব যে কিনা আপনি জানেন কিনা যে আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সের রাজধানীতে 1985 সালে মেবি ঘটনাটা, ওই 1985 সালে আপনার একটা ইহুদি কমিউনিটি সেন্টারে হামলা করে 85 জন ইহুদি মারা যায় এবং এই হামলার দায়ী হিসেবে মহসিন রেজাইকে দায়ী করা হয় এবং এরপর থেকে তার নামে ইন্টারপোলের রেড নোটিশ বা রেড অ্যালার্ট জারি করা আছে। তাকে আপনার বর্তমান সামরিক নিরাপত্তা প্রদান করার অর্থ হচ্ছে ইরান একটা বার্তা দিতে চাচ্ছে আমেরিকা এবং ইসরায়েলকে যে আমরা এখন পরিপূর্ণ যুদ্ধের মোডে চলে গেছি। আলোচনা যাই হোক, হইলে তোমাদের জন্য ভালো, না হইলে আমরা পরিপূর্ণ একটা এখন যুদ্ধের মোডের মধ্যে আছি। আমাদের যে পরবর্তী যুদ্ধের মোড হবে, এটা কি পরিমাণ ভয়ঙ্কর দিকে যাবে তার একটা বার্তা হচ্ছে এই নিরাপত্তা প্রদানকে নিয়োগ, নৌবাহিনীর প্রধান নিয়োগ, আইআরজিসির হেড পরিবর্তন করা, মোটামুটি বড় বড় যেসব জায়গার পরিবর্তন দরকার সব জায়গায় তারা পরিবর্তন করে ফেলছে এবং তাদের যে অস্ত্রগুলো ক্ষয় হয়েছিল সেই পরিমাণ অস্ত্র তারা আবার পুনরায় উৎপাদনের বিভিন্ন জায়গায় খবর পাওয়া যাচ্ছে, আন্তর্জাতিক মিডিয়া তাই বলতেছে যে তাদের অস্ত্রগুলো আবার পুনরায় তারা রেডি করে ফেলছে। এখন আপনি আবার যান ঠিক আমেরিকার আলোচনায়। আমেরিকায় যুদ্ধে কেন আসছিল? বারবার কী বলছে ডোনাল্ড ট্রাম্প? দুইটা প্রধান উদ্দেশ্য, এক হচ্ছে রেজিম চেঞ্জ, দুই হচ্ছে পারমাণবিক বোমা এবং ক্ষেপণাস্ত্র শিল্পকে শেষ করে দেওয়া। এটাই তো, এর বাইরে তো ডোনাল্ড ট্রাম্প কিছু বলে নাই। এখন দেখেন রেজিম চেঞ্জ হয়েছে? হয় নাই। তার স্পষ্ট ডোনাল্ড ট্রাম্পের কোনো কাজ এখানে হচ্ছে না। দ্বিতীয় হচ্ছে পারমাণবিক যে ইস্যুটা ছিল সেটার ব্যাপারে গতকালকে আপনার ডোনাল্ড ট্রাম্প ক্লিয়ার করে দিছে যে আমরা এখন হরমুজটা খুলে দিলে পারমাণবিক ইস্যুতে আর এখন আলোচনা করতে চাচ্ছি না। হরমুজ খুলে দিলে আমরা যুদ্ধ থেকে আপাতত সরে যাব লম্বা সময়ের জন্য। তার মানে এই যে এটা কিন্তু একটা বড় বার্তা। তার মানে পারমাণবিক বিষয় এখন আলোচনা করতে ডোনাল্ড ট্রাম্প আগ্রহী না। দুইটা কারণ হতে পারে। এক হচ্ছে তাদের কাছে গোয়েন্দা তথ্য থাকতে পারে যে আসলে ইরান পারমাণবিক বোমা বানায় ফেলছে, অথবা দ্বিতীয় গোয়েন্দা তথ্য থাকতে পারে যে ইরান পারমাণবিক বোমা বানানোর উপযোগী না। এর বাইরে কোনোটা কিছু থাকতে পারে না। হয় তারা বানায় ফেলছে আর আপাতত বানানো সম্ভব না, দুইটার যে কোনো একটা ঘটনা হয়ে গেছে। হয় তারা বানায় ফেলছে অথবা তাদের কাছে গোয়েন্দা তথ্য আছে যে এখন যেই পরিস্থিতিতে আছে এই পরিস্থিতিতে ইরান পারমাণবিক বোমা বানাইতে পারবে না। তার মানে ডোনাল্ড ট্রাম্প, আপনি জানেন যে সিনেট একজন প্রভাবশালী সিনেট চাক শুমার, সে কিন্তু অলরেডি সরাসরি বলে ফেলছে যে ডোনাল্ড ট্রাম্প অবৈধ যুদ্ধে জড়ায়া আমেরিকান জাতিটাকে সে হেনস্থ করে ফেলছে এবং একটা
ব্যাপক পরাজয়ের মধ্যে সে চলে গেছে এবং এই যুদ্ধ থেকে যে বের হবে এই রাস্তা সে খুঁজে পাচ্ছে না। তার মানে সে কিন্তু একটা বড় ইয়ার মধ্যে পড়ে গেছে, একটা বড় বলয়ের মধ্যে আটকে গেছে ডোনাল্ড ট্রাম্প। এই বলয় থেকে বের হওয়ার জন্য সে এখন যেটা করতেছে, নিউ ইয়র্ক টাইমস একটা নিউজ করছে যে সম্ভবত সে ইয়াকে আক্রমণ করবে, কিউবাকে আক্রমণ করে কিউবার প্রধানমন্ত্রী ধরে এনে সে আবার একটু তার ইমেজটাকে পুনরুদ্ধার করার চেষ্টা করতেছে এবং ইরানের উপর এখন নৌ অবরোধ দিয়ে রাখছে এবং সে বলে দিছে আমি আর ইরানের উপর হামলা টামলা করবো না, ইরানের অর্থনীতিভাবে যাতে ইরান ধসে যায় এই জন্য নৌ অবরোধটা কড়াকড়ি করবো। তাদের অর্থনীতির অবস্থা খুবই খারাপ, বাস্তবে ইরানের অর্থনীতি খারাপ, তবে ইরান কিন্তু ওই নিষেধাজ্ঞার উপর ৪৫ বছর টিকে আছে এবং নিষেধাজ্ঞাকে পাশ কাটায় কীভাবে জিনিসপত্র আনতে হয়, কিনতে হয়, বেচতে হয় সবই ইরানের কৌশল জানা হয়ে গেছে। তাই ইরানকে আরও কঠিন নিষেধাজ্ঞা দিয়ে আমেরিকা কতটুকু কাবু করতে পারবে আমার জানা নাই। তবে এটা নিশ্চিত হয়ে গেছে যে আমেরিকার আপাতত ইরানের উপর বড় কোনো হামলা করতেছে না, এটা মোটামুটি তারা নিশ্চিত হয়ে গেছে। তাদের দুইটা অস্ত্রের শর্টেজ আছে এবং তাদের যে স্ট্র্যাটেজিক্যালি যে সৈনিকরা বা সেনাপ্রধান সে কোনোভাবেই আর এই যুদ্ধে আগাইতে চাচ্ছে না। সব মিলিয়ে এই ব্যাপারটা এখন পরিস্থিতিটা হয়ে গেছে যে তারা হরমুজ, যেটা আসলে এটার মধ্যে কোনো শর্তই ছিল না যুদ্ধ জড়ানোর কোথাও কি বলছিল ডোনাল্ড ট্রাম্প যে আমরা হরমুজ খুলবো? হরমুজ তো খোলাই ছিল। এই খোলা জিনিসে ইরান বন্ধ করছে, এই বন্ধ করাটা একেবারে খোলার জন্য তারা দুনিয়ার সব ইনভেস্টমেন্ট করতে তারা রাজি হচ্ছে। এবং আপনার এই মহসেন রাজাই কিন্তু ক্ষমতা নেওয়ার পরই বলছে যে আমেরিকা যদি কোনো রকম এখানে স্থল হামলার চিন্তা করে, গ্রাউন্ড ফোর্স চিন্তা করে, তাহলে কিন্তু আমরা 1 সপ্তাহের মধ্যে তাদের হাজার হাজার সৈনিক আটক করে তাদেরকে প্রতি সৈনিকের বিনিময়ে আমরা 2 থেকে 3 মিলিয়ন বা আরও বেশি বিলিয়ন টাকা দাবি করব। তাহলে কিন্তু তারা জরিমানা দিতেই তাদের অবস্থা খারাপ হয়ে যাবে। দেখেন আপনার মহসিন রাজাই কিন্তু একজন সাবেক অর্থনীতিবিদ, সে কূটনীতিবিদ, সে রাজনীতিবিদ, সে IRGC হেড ছিল, সে ইরাক যুদ্ধের পরিচালক ছিল। আলটিমেটলি সে 4 দিকের যে ভাস্ট নলেজ, একটা যুদ্ধ কৌশল, রণকৌশল, কূটনীতি কৌশল, অর্থনীতির কৌশল সব তার মাথায় আছে, যার কারণে ইরান কিন্তু তাকে এই মুহূর্তে ক্ষমতায় নিয়ে আসছে। সব কিছু মিলিয়ে আমার কাছে যেটা মনে হচ্ছে যে এখানে ইসরায়েল অনেক কিছু বার্তা পেয়ে গেছে, যার কারণে কিন্তু আপনি দেখবেন যে ইসরায়েল গতকালকের আগের দিন সরাসরি বলছে যে ডোনাল্ড ট্রাম্পের যে ঘোষিত 15টা নীতি, গাজা শান্তি নীতি, এটা সে মানবে না। এবং আপনি জানেন এটা কত বড় ঝুঁকি নিয়ে ফেলছে নেতানিয়াহু এবং ট্রাম্পের মধ্যে যেটা বড় ফাটল, স্পষ্ট ফাটল, তাদের মধ্যে যে একটা বড় ধরনের আনুষ্ঠানিক সম্পর্ক একেবারে চূড়ান্ত লেভেলে চলে গেছে, মানে খারাপ লেভেলে, এটা আমরা এই একটা বার্তাতেই বুঝি। কারণ সে সরাসরি আপনি জানেন যে ডেমোক্রেটদের সাথে অলরেডি ইসরায়েলের সম্পর্ক খুবই খারাপ। ডেমোক্রেটরা অলরেডি ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার জন্য ফিলিস্তিনি ফেভারে অনেক কিছু তারা করতেছে। একমাত্র রিপাবলিক মানে ডোনাল্ড ট্রাম্পের দল অলরেডি আপনার ইসরায়েলের পক্ষে একটা শক্ত অবস্থান নিয়েছিল। সেই রিপাবলিক দল কিন্তু এখন ইসরায়েলের একটা শত্রুর মতো অবস্থানে চলে গেছে এবং নেতানিয়াহু একটা জীবনের সবচেয়ে বড় বাজি ধরছে। এই বাজিতে আপনি জানেন ডোনাল্ড ট্রাম্প কোন স্বভাবের, সে কিন্তু যখন তখন একটা ভয়ঙ্কর ঘটনা ঘটাই ফেলতে পারে, এমনও বলতে পারে যে নেতানিয়াহুর সাথে আমার আনুষ্ঠানিক সম্পর্ক শেষ, আমি আর কোনো দিন ইসরায়েলে কোনো কিছু দিব না, আমার সামরিক সহায়তা অফ করে দিব, এই টাইপের ঘোষণা চলে আসতে পারে। তার মানে নেতানিয়াহু আমেরিকার সাথে যার তাদের সম্পর্কটা খুব বেশি দিন আগের মতো সেই সম্পর্ক থাকবে না, এটা সে বুঝে ফেলছে, যার কারণে সে কিন্তু এখন নতুন নতুন দেশের সাথে সম্পর্ক উন্নয়ন করতেছে। আপনি জানেন সারা বিশ্ব যখন ইসরায়েলের নেতানিয়াহুকে ঘৃণা করতেছে, তাদের গণহত্যাকে ঘৃণা করতেছে, আমি প্রায় সময় একটা অনুষ্ঠানে বলি যে আমরা এই গণহত্যাটা মোবাইলের মাধ্যমে, স্মার্টফোনের মাধ্যমে দেখে ফেলছি, যার কারণে সারা পৃথিবীর মানুষ তাদের প্রতি ঘৃণা। এটা ইউটিউব বলেন, ফেসবুক বলেন, টিকটকের মাধ্যমে সারা পৃথিবী গণহত্যাটাকে মোবাইলে দেখে ফেলছে, চোখে দেখে ফেলছে। কোনো গণহত্যা মানুষ দেখে না। এক দেশের মানুষ ধরেন গণহত্যা চলতেছে সাপোজ জার্মানে, আমরা কিন্তু দেখি নাই আগের গণহত্যাগুলো, কিন্তু এই গণহত্যা আমরা চোখের সামনে দেখে ফেলছি নেটের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে, যার কারণে এটা তাদের সারা পৃথিবী থেকে তাদেরকে বিচ্ছিন্ন করে ফেলছে। এখন তার একটা নতুন ডিপ্লোমেসিতে আগাচ্ছে, যেটা হচ্ছে আপনার বলছি কালকে আপনার স্পাইওয়্যার ডিপ্লোমেসি। বিভিন্ন দেশে তারা স্পাইওয়্যারগুলো বিক্রি করতেছে, বিভিন্ন রাজনৈতিক দলকে ফেভার করতেছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের ফেভার কারণে তারা কিন্তু এখন আপনি জানেন বিশেষ করে ল্যাটিন আমেরিকার যে দেশগুলো, সেই দেশে কিন্তু এখন ইসরায়েলের জয়কর অবস্থা, যেটা আমাদের অনেকের অজানা আছে। আপনি জানেন যে আর্জেন্টিনার প্রেসিডেন্ট যে হাভিয়ার মিলেইয়ে, সে কিন্তু
এরকম একজন প্রেসিডেন্ট যে ইসরায়েলের পক্ষে সরাসরি শক্ত অবস্থান নিছে এবং সে ডিক্লেয়ার দিছে সে যখন এই দেশের প্রেসিডেন্টের ক্ষমতা থেকে চলে যাবে তখন সে ইহুদি ধর্ম গ্রহণ করবে। এবং ইহুদিদের নোবেল বলা হয় যে জেনেসিস পুরস্কার, যেটা ইহুদি ছাড়া কাউকে দেওয়া হয় না, সেটা কিন্তু আর্জেন্টিনার প্রেসিডেন্টকে দেওয়া হয়েছে। আপনি জানেন যে ব্রাজিলের বর্তমানে যে প্রেসিডেন্ট পদপ্রার্থী, ওনার নাম হচ্ছে ফ্লাডিও, সে কিন্তু আপনার এই বর্তমান যে লুলা ডি সিলভার যে দল, সেই দলের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে এবং তার পক্ষে সরাসরি নেতানিয়াহু ভিডিও কলে অংশগ্রহণ করেছে। আপনি জানেন এল সালভেদর যে দেশটা আছে, তার প্রধানমন্ত্রীর নাম হচ্ছে আপনার নায়েব বুকেলি, সে কিন্তু ফিলিস্তিনি বংশধর, কিন্তু সে চরমভাবে ইসরায়েলপন্থী এবং ইসরায়েলপন্থীদের জন্য তার ব্যাপক আলোচনা সমালোচনা আছে। তারপরে হচ্ছে আপনার হন্ডুরাসের যে প্রেসিডেন্ট নাসরি আশবারা, সে ফিলিস্তিনি বংশধর, কিন্তু সে চরমভাবে আপনার ইসরায়েলপন্থী হিসেবে পরিচিত। মেক্সিকোর ক্লাউডিয়া, সে ইসরায়েলপন্থী হিসেবে চরমভাবে পরিচিত। তার মানে আপনি দেখেন পুরো ল্যাটিন আমেরিকা, ইকুয়েডর, চিলি, আদার্স যে দেশগুলো আছে, কলম্বিয়া যুক্ত হয়েছে। কলম্বিয়ার পেত্রো যে অভিযোগ করেছে যে যার পক্ষে সরাসরি আপনার নেতানিয়াহু যার বিপক্ষে অবস্থান করছে, এবং পেত্রো অভিযোগ করেছে যে তারা লাখ লাখ আপনার ফেক আইডি তৈরি করে, যেটাকে আমরা বলি যে বট আইডি, সে বট আইডি তৈরি করে তার ভোটকে প্রভাবিত করছে এবং সে পেত্রো কিন্তু হেরে গেছে, যে কলম্বিয়ার ইতিহাসে সবচেয়ে বড় মানে একজন রাষ্ট্রনায়ক হিসেবে পরিচিত ছিল। এবং পেত্রো হারছে কিন্তু মাত্র 1% ভোটে। তার মানে পুরা ল্যাটিন আমেরিকা বলেন, এশিয়া বলেন, আফ্রিকা বলেন, এশিয়াতে আমরা দেখলাম যে ইভেন আমাদের বাংলাদেশ পর্যন্ত কিন্তু তাদের শিকড় চলে আসছিল। আপনি জানেন যে একসময় বাংলাদেশের পাসপোর্টে যে লেখা ছিল ইসরায়েল ব্যতীত সারা পৃথিবী ভ্রমণ করা যাবে, ওই লেখাটা কিন্তু আপনার সাবেক সরকার উঠে দিছিল, যে ওই লেখাটা ছিল না। আপনার মনে আছে কিনা পাসপোর্টে? তাদের শিকড় সারা ওয়ার্ল্ডে আপনার এই স্পাইওয়্যার, বিভিন্ন স্বৈরশাসক বা স্বৈর টাইপের শাসক বা যেসব শাসককে ইসরায়েলরা মনে করে তাদের পন্থী, তাদেরকে উইন করার জন্য তারা এই স্পাইওয়্যার সাপোর্ট দিয়ে তাদেরকে জয় জয়কার করতেছে। তার মানে আপনার ইসরায়েলও বুঝে গেছে আমেরিকার সাথে তাদের যে মধুর সম্পর্ক ছিল, এই সম্পর্কটা আর মধুর সম্পর্ক এখন নাই। কারণ আপনার 2 দিন আগে ইসরায়েলে যে আমেরিকান নিযুক্ত যে রাষ্ট্রদূত, তাকে অন্তত 30 জন সিনেটর তাকে বলছে যে তাকে প্রত্যাহার করে দিতে, তাকে শুধু প্রত্যাহার না, তাকে শাস্তির আওতায় আনতে। কারণ ওই অ্যাম্বাসিডর ইসরায়েলে থেকে আমেরিকান নাগরিকদেরকে সুরক্ষা না দিয়া ইসরায়েলের পক্ষে সে মানে একেবারে তাদের পক্ষে উলঙ্গ হয়ে মাঠে নামছে। একজন সাংবাদিক তাকে প্রশ্ন করছিল যে গ্রেটার ইসরায়েলকে আপনি সাপোর্ট করেন? বলছে শুধু গ্রেটার ইসরায়েল আমি সাপোর্ট করি না, আমি মনে করি যে গ্রেটার ইসরায়েলের চেয়ে বেশি জায়গা তাদের দেওয়া উচিত। এবং আপনি জানেন যে এই দখলদারিত্ব, পশ্চিম তীরে যে দখলদারিত্ব বা গাজায় যে দখলদারিত্ব করতে গিয়ে তারা অনেক মানুষকে মারে, সেখানে 9 জন খ্রিস্টানকে তারা মেরে ফেলছে, সেটাও সে প্রতিবাদ করে নেয় একজন অ্যাম্বাসিডার হিসেবে। সে বরঞ্চ বলছে যে এটা বড় কোনো অকারেন্স করতে গেলে এই ধরনের ঘটনা হতেই পারে। তার মানে ওই অ্যাম্বাসিডার যখন ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বেশি মায়া দেখাইছে বা বেশি তার প্রতি সে ফ্যাসিনেশন দেখাইছে, পুরা আমেরিকার সিনেটর, কংগ্রেস এবং ডেমোক্রেট এবং রিপাবলিক সবাই মিলে বলছে যে ওই অ্যাম্বাসিডারকে প্রত্যাহার করে নিতে হবে বা তাকে শাস্তির আওতায় আনতে হবে। তার মানে এটা একটা বার্তা যে আমেরিকার সাথে যে ইসরায়েলের মধুর সম্পর্কটা ছিল, এই সম্পর্কটা এখন আর মধুর নাই, এটা ডে বাই ডে খারাপের দিকে যাচ্ছে। এবং সেগুলো স্পষ্ট বার্তা আমরা পাচ্ছি। ইসরায়েলের প্রধানমন্ত্রী 15 দফা মানবে না, ইসরায়েলের আপনার স্বরাষ্ট্রমন্ত্রী হোম মিনিস্টার ভ্যান গাভি, সে বলছে ট্রাম্পের কতগুলো কথা শোনা যাবে না। তাদের অর্থমন্ত্রী স্মোট্রিচ বলছে সরাসরি যে ট্রাম্পের কথায় আমাদের ইসরায়েল চলবে না, আমরা ট্রাম্পের কথা মানি না, মানব না। তার মানে আলটিমেটলি সামনে একটা আমেরিকার জন্য কঠিন চ্যালেঞ্জের দিকে চলে যাচ্ছে। যার কারণে আমার যেটা ধারণা যে এই যে ডোনাল্ড ট্রাম্প বলছে যে পারমাণবিক বোমা বানানোর ক্ষেত্রে তারা এখন আলোচনা করবে না, হরমুজ খুলে দিলেই তারা সরে আসবে। তার মানে আমেরিকা এখন ওই যে আমেরিকা মেক এগেইন গ্রেট, যেটা মাগা পলিসি বলি, যে আমেরিকার নিজের স্বার্থ চিন্তা করে বলছে যে হরমুজ খুলে দিলে আমেরিকার অর্থনীতি ঠিক হয়ে যাবে, আমাদের নির্বাচন আমরা সুন্দরভাবে পার করে দিব। এখন ইরান পারমাণবিক বোমা বানাইবো বা না বানালো এটা ইস্যু না, ইস্যুটা হচ্ছে ইরান পারমাণবিক বোমা বানালে তো আর আমেরিকার জন্য চ্যালেঞ্জ না, চ্যালেঞ্জটা হবে ইসরায়েলের জন্য। ইসরায়েল যদি বেশি, ইসরায়েলকেও চাপে রাখতে হয়তো বা আমেরিকা এই কথাটা বলে থাকতে পারে যে যদি ইরান চায় যে সে তার আপাতত পারমাণবিক বোমা বিষয় নিয়ে আলোচনা না করবে, তাহলে আমরা এখন আলোচনা করতে আগ্রহী না। এটা কিন্তু আমার যেটা ধারণা যে ইসরায়েলকেও একটা আমেরিকা চাপে রাখলো যে তুমি বেশি যদি বাড়াবাড়ি করো তাহলে আমি ইরানকে বলে দিব যে তোরা পারমাণবিক বোমা বানাইতে চাইলে বানায় ফেল। এই ধরনের একটা চাপ তৈরি করার জন্য হয়তো এটা বলছে। তবে
আরও 2-3 দিন পর আমরা স্পষ্ট বুঝতে পারবো যে আসলে যে এই যুদ্ধটার মোড় কোন দিকে যাবে, এটা কি এই নৌ অবরোধের মধ্যেই থাকবে। আমার ধারণা এটা এরকমই থাকতে পারে। এই নৌ অবরোধের মধ্যে আস্তে 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 যখন সবাই যুদ্ধের ব্যাপারটা ভুলে যাবে, হঠাৎ একদিন কিউবার প্রেসিডেন্টকে ধরে নিয়ে যাবে, আমেরিকা কইবে যে আমরা আবার আগের মতো ফিরে আসছি, আমাদের হ্যাডম ফিরে আসছে, আস্তে করে দেখবেন যে এদিকটা নাই হয়ে গেছে তারা। এটাই আমার একটা ধারণা।